आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য স্বামী বিবেকানন্দের চিঠি রচনা নিয়ে। এর আগে একটা ক্লাসে এই চিঠি রচনা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। সেই আলোচনাতে লেখক পরিচিতি, সেই আলোচনাতে চিঠি সম্পর্কে আলোচনা, আর সেই আলোচনাতে লেখকের যে চিন্তাভাবনা, লেখকের যে আদর্শ তা নিয়ে আলোচনা করেছি। মানে সামগ্রিকভাবে চিঠির উপরে, মানে চিঠি এই রচনার উপরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই চিঠি রচনার দ্বিতীয় ক্লাসে, দ্বিতীয় যে আলোচনায়, এখানে আমরা আলোচনা করব যে চিঠি এটা ঠিক কী ধরনের রচনা, চিঠিটা সাহিত্যের কোন শাখায় পড়েছে, সাহিত্যের কোন ধারায় পড়েছে, কী ধরনের রচনা, এটা সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। তারপর এই চিঠি রচনার মধ্যে যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটাও আজকের আরেকটু আলোচনা করব। সাথে কিছু শব্দার্থ আছে, যে শব্দার্থগুলো আমাদের জানতেই হবে। কিছু শব্দার্থ যেগুলো জটিল, সেগুলো সম্পর্কে আমরা আজকে ডিটেলে জানব। আর এখানে কতগুলো চরিত্র আছে, কিছু চরিত্র আছে, সেই চরিত্রগুলো সম্পর্কে জানব, তাদের সম্পর্কে জানব। যদিও এই যে চরিত্রগুলো এখানে আছে তাদের সম্পর্কে আমাদের চিঠি রচনার শেষাংশে একটা সংক্ষিপ্ত পরিচয় দেয়াই আছে, উল্লেখপঞ্জিতে আছে তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আগে তোমরা এই উল্লেখপঞ্জিটা বের করো। এখানে এই চরিত্রগুলো সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে সেটা আগে আমি একটু পড়ব, সেটা আগে তোমরা শুনবে। তাদের সম্পর্কে জানার পরে তারপরে আলোচনায় আসব চিঠি রচনা নিয়ে। চিঠি স্বামী বিবেকানন্দ, উল্লেখপঞ্জি। আমি কিন্তু আগের অংশটা আর পড়ছি না, কারণ আগের অংশটা এর আগের ক্লাসে পড়ানো হয়েছিল, আমি তখন পড়েছিলাম, তাই আর পড়ছি না। দরকার আছে আর পড়ার? না স্যার, না স্যার। ওকে, উল্লেখপঞ্জিতে চোখ রাখো। উল্লেখপঞ্জিতে প্রথমেই দেখতে পাচ্ছি মিস নোবেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। মিস নোবেল মানে মিস মার্গারেট নোবেল, মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। তাহলে মিস নোবেলের পুরো নাম, সম্পূর্ণ নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির শিষ্যাদের মধ্যে যতজন শিষ্যা ছিলেন তাদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্যা, মানে সবার আগে এগিয়ে রয়েছেন তিনি। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে তিনি আসেন এবং ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। পাঠ্য চিঠিতে, মানে এই রচনায়, সেই প্রেক্ষাপটটি উল্লেখিত হয়েছে। মানে স্বামী বিবেকানন্দের ডাকে সাড়া দিয়ে তার আদর্শে, তার অনুপ্রেরণায় এদেশে এসে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন এদেশের সেবায়। ভারতের স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতার আন্দোলনের কাজে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা আজকের নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েব অব ইন্ডিয়ান লাইফ প্রভৃতি। তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। তো মিস মার্গারেট এলিজাবেথ নোবেল সম্পর্কে পরে আসছি আরও সবিস্তারে আলোচনায়। এবার আছে মিস্টার স্টাডি সম্পর্কে যেটুকু এখানে আলোচনা করা হয়েছে, মিস্টার E.T. স্টাডি স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন। আলমোড়া, এই চিঠিটা আলমোড়া থেকে লেখা হয়েছে না? হ্যাঁ স্যার। তাহলে আলমোড়া কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। শৈল, হ্যাঁ, শৈল শহর ঠিক নয়, যাই হোক, এখন পাহাড়ি তথা পার্বত্য অঞ্চলে অবস্থিত। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি, মানে স্টাডি, স্বামীজিকে সাহায্য করেন। মিস মুলার, সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন।
বেলুড় মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন। মিসেস সেভিয়ার ক্যাপ্টেন J.H. সেভিয়ারের স্ত্রী, স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা, বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বামীজির ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি বহু বছর মায়াবতী এবং শ্যামলাতালে বাস করেন। রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে পরিচিত ছিলেন। 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। এবারে আছে সেভিয়ার দম্পতি সম্পর্কে। ক্যাপ্টেন J.H. সেভিয়ার এবং তার স্ত্রী মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে। মিসেস সেভিয়ারের প্রসঙ্গে আমরা আগেই জেনেছি। স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয়। মিস ম্যাকলাউড সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড, স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে অন্যতমা। তিনি সবসময় স্বামীজিকে তাঁর কাজে সাহায্য করতেন। তাঁর জীবন স্বামীজির চিন্তাভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। তিনি বহুবার বেলুড় মঠে এসেছেন। 1949 খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে তার মৃত্যু হয়। এবার আছে মিসেস বুল, সম্পূর্ণ নাম সারা বুল, নরওয়েবাসী বিখ্যাত বেহালা বাদক মিস্টার অলি বুলের স্ত্রী, স্বামীজির শিষ্যা। অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীরামাতা বলে সম্বোধন করেছেন। তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন। এছাড়া অন্যান্যভাবেও তিনি এদেশে ও পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছিলেন। এবার উল্লেখপঞ্জিতে কিছু তথ্য আছে, যে তথ্যগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, মনে রাখতেই হবে। যে তথ্যগুলো সম্পর্কে মনে রাখতে হবে তার কারণ এই তথ্যগুলো থেকে এমসিকিউর বা এসিকিউর প্রশ্ন হতে পারে। যেমন মিস নোবেলের, হ্যাঁ আমি বলে যাচ্ছি, বলো। যেমন মিস নোবেলের সম্পূর্ণ নাম কি? ধীরামাতা মানে কি? ধীরামাতা, কাকে ধীরামাতা বলে সম্বোধন করতেন? মিসেস বুল। মিসেস বুলকে, তাই তো? মা বা ধীরামাতা বলে সম্বোধন করতেন। ধীরামাতা সম্বোধন পদ, এখানে মাকে বিশেষ একটা সম্মান প্রদর্শন করে, বিশেষ একটা শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে এমন একটা সম্বোধন পদে তিনি ডাকতেন। মানে এমনও হতে পারে যে তিনি অত্যন্ত স্নেহময়ী, শান্ত শিষ্ট স্নেহময়ী, হ্যাঁ, তাকে দেখেই একটা অগাধ শ্রদ্ধা ভক্তি এখান থেকে মানে অন্তর থেকে জাগে। তো সেই অর্থে ধীরামাতা। ধীর স্থির শান্ত স্নেহময়ী এই রূপটার কারণেই হয়তো নামটা হতে পারে। এখন দেখো, আমরা তো বাড়িতে অনেককে অনেক সম্বোধন পদে ডাকি এবং সেই সম্বোধন পদের আড়ালে আমাদের কিন্তু স্নেহ, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, হ্যাঁ, আন্তরিকতা এগুলো জড়িয়ে থাকে। তাহলে বিশেষ করে ধীরামাতা বলে কেন ডাকতেন? যেমন ধরো যে মিস ম্যাকলাউডকে স্বামীজি জো বলে ডাকতেন। তো সংক্ষেপে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসায় এরকম ভাবে সম্বোধন পদে তিনি ডাকতেন। এর পেছনে যে বিশেষ কোনো কারণ থাকতেও পারে, সবসময় সেটা নাও হতে পারে, আবার থাকতেও পারে। কি বোঝা গেল? তাহলে হ্যাঁ বলো। স্যার বললাম যে বেদান্ত প্রচার মানে কি? বেদান্ত, বেদের অন্ত, বেদের শেষ ভাগ কোনটিকে বলা হয়? হ্যাঁ, উপনিষদ। তাহলে বেদান্ত প্রচার মানে কি? ওই যে হিন্দু ধর্ম বিষয়ক যে গ্রন্থ বেদান্ত, উপনিষদ, সেই
হ্যাঁ বলো, বেদের অন্তিম, বেদের অন্তভাগ, আরেকবার বলো। বৈদিক ধর্ম মানে হিন্দু ধর্মের সনাতন হ্যাঁ, 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 হ্যাঁ। প্রতিষ্ঠা সেটা একদম একদম, হিন্দু ধর্মের যে সনাতন রীতিনীতি, তার যে ঐতিহ্য, সেটাই প্রচার করা। বেদান্ত বলা হয় তো, উপনিষদকে বেদান্ত বলা হয় না, বেদের শেষ ভাগ। হ্যাঁ স্যার। তাহলে এখানে মিস নোবেল সম্পর্কে এই চিঠি রচনার বেশিরভাগটা জুড়ে, প্রায় সবটাই জুড়ে, এখানে আরও দু একজনের কথা এসেছে। তবে উল্লেখপঞ্জি থেকে যদি কোনো এমসিকিউ বা এসিকিউর প্রশ্ন আসে, তাহলে মিস নোবেল থেকে আসতে পারে মিস নোবেলের পুরো নাম কি। তাহলে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, এটা তোমরা মনে রাখো। আর মিস নোবেল কলকাতায় যে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, তার নাম কি বলো? নিবেদিতা বালিকা বিদ্যালয়। এই নিবেদিতা বালিকা বিদ্যালয় কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? কলকাতার বাগবাজারে। কলকাতা বাগবাজারে। আর তিনি যে গ্রন্থ লিখেছিলেন, তার মধ্যে দুটির কথা এখানে উল্লেখ করা হয়েছে। দুটির নাম কি? দ্য মাস্টার অ্যাজ আই স হিম আর ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ। তাহলে এই দুটো, এই দুটো গ্রন্থের নাম মনে রাখতে হবে। আর মিস মার্গারেট নোবেল, মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের তিরোধান, মৃত্যু কত সালে? দেহত্যাগ করেন 1911। তাহলে এই চরিত্রটা থেকে মিস নোবেল সম্পর্কে এই কয়েকটা ইম্পর্টেন্ট আছে। এবারে মিস্টার স্টাডি সম্পর্কে, এখানে মিস্টার স্টাডি কে ছিলেন এটাও দিতে পারে। মিস্টার স্টাডি ভারতে যখন ছিলেন তখন কোথায় তিনি তপস্যা করছিলেন বা করতেন? কোথায়? আলমোড়ায়। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে কাকে তিনি সাহায্য করেছিলেন? স্বামীজিকে। তার মানে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে যে দায়িত্ব স্বামীজি দিয়ে এসেছিলেন, যার উপরে দিয়ে এসেছিলেন, সে হচ্ছে মিস্টার স্টাডি। মিস্টার স্টাডির উপরে দায়িত্ব দিয়ে এসেছিলেন। তো তারপরে ওই দায়িত্ব দিয়ে আসার পরে আমাদের কিন্তু এখানে কিছু আছে, দেখবে যে দায়িত্ব দিয়ে আসার পরে তারপরে কিন্তু ওখান থেকে পরে একটা চিঠি এসেছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ওই চিঠিটা যে এসেছে, ওই চিঠিতে কিন্তু মিস্টার স্টাডি খুব মানে বিষণ্ণ হয়ে একটা চিঠি লিখেছিলেন, তার মনের কথা, ওখানকার পরিস্থিতির কথা লিখেছিলেন। তাতে স্বামীজি কী বুঝেছিলেন? ওই চিঠিটা অত্যন্ত প্রাণহীন, শুষ্ক। তাতে স্বামীজি কী বুঝেছিলেন? যে লন্ডনের যে কাজটি পণ্ড হয়েছে, তাই তিনি, হ্যাঁ, লন্ডনের কাজ পণ্ড হয়েছে, লন্ডনের যে কাজ তার উপরে অর্পণ করা ছিল, তার উপরে দায়িত্ব দেওয়া ছিল, সেই কাজটা পণ্ড হয়েছে। তাহলে তার উপরে লন্ডনে কিসের কাজ দেওয়া ছিল? বেদান্ত প্রচারের কাজ। এই তো বুঝতেই পারছো। তাহলে সেই কাজটা পণ্ড হয়েছে, নষ্ট হয়েছে। তারপরে মিস মুলার, এটা দিতে পারে। মিস মুলারের পুরো নাম কি? পুরো নাম কি? মিস হেনরিয়েটা মুলার। হ্যাঁ, মিস হেনরিয়েটা মুলার। এবারে কত সালে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন? 1896। হ্যাঁ, 1896 সালে। আর বেলুড় মঠে অর্থ সাহায্য করেছিলেন কে? মিস মুলার। মিস মুলার। এই মিস মুলার সম্পর্কে এই রচনায় আরও অনেকটা নিয়ে আলোচনা করা রয়েছে কিন্তু। মিসেস বুলো বেলুড় মঠ স্থাপনে অর্থ সাহায্য করেছিলেন, লেখা আছে। হ্যাঁ, আরও আছে। তো কারা কারা অর্থ সাহায্য করেছিলেন? তখন তো মিস মুলার আসবে, আর কার নাম আসবে? মিসেস বুল। এই মিস মুলার সম্পর্কে এই রচনার ভেতরে অনেকগুলো কথা লেখা আছে না? মিস মুলারের স্বভাব প্রভাব সম্পর্কে লেখা আছে, কেমন ধরনের মহিলা, কেমন ধরনের নারী লেখা আছে কিন্তু, আছে না? তার মানে মিস মুলার সম্পর্কে যদি আলোচনা করতে বলে, তাহলে এই রচনার ভেতর থেকেও কিন্তু লিখতে হতে পারে তার স্বভাব চরিত্র কেমন ছিল, কী বৃত্তান্ত, কেন তার উপরে পুরোপুরি নির্ভর করতে না বলেছিলেন স্বামীজি, কেন তার থেকে একটু দূরত্ব রাখতে বলেছিলেন, সে সম্পর্কেও আলোচনা করতে হবে। আচ্ছা, মিসেস সেভিয়ার সম্পর্কে প্রশ্ন হতে পারে যে মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন স্বামীজি,
স্বামীজির ইচ্ছা অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কারা বা কে? এখানে কে বলতে মিসেস সেভিয়ার, কারা বলতে সেভিয়ার দম্পতি করেছিলেন। তারপরে যে বহুবচন তারা মায়াবতীতে আর শ্যামলাতালে বসবাস করেন। কোথায় বসবাস করেন এটা হতে পারে, বা এটা হতে পারে রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে পরিচিত ছিলেন কে? কে? মিসেস সেভিয়ার। হ্যাঁ। কত সালে তার মৃত্যু হয়, কোথায় মৃত্যু হয়? 1931 সালে ইংল্যান্ডে মৃত্যু হয়। এবার সেভিয়ার দম্পতি সম্পর্কেও কিছু কথা এখানে আছে। মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন কারা? কারা বললে কি হবে? সেভিয়ার দম্পতি। তার মানে মিসেস সেভিয়ার আর ক্যাপ্টেন ডি.এইচ সেভিয়ার দুজনে মিলে। আর মিস ম্যাকলাউড সম্পর্কে আসতে পারে, যে সম্পূর্ণ নাম কি? মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড। মিস জোসেফাইন ম্যাকলাউড তাকে স্বামীজি কী বলে ডাকতেন? ওই যে জোসেফাইন ম্যাকলাউড, তাই জো বলে ডাকতেন। জোসেফাইন ম্যাকলাউড, তাই সঙ্গে ওখান থেকে জো। তো মিসেস বুল তার নাম সম্পূর্ণ নাম সারা বুল। তিনি কোথাকার অধিবাসী ছিলেন? নরওয়ের। আর নরওয়ের অধিবাসী বিখ্যাত বেহালা বাদক, তার স্বামীর নাম কি? তার স্বামীর নাম মিস্টার অলিবুল। অলি, অলি মানে মৌমাছি। হ্যাঁ, স্বামীজি শিষ্যা ছিলেন। তাহলে কাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করতেন স্বামীজি? মিসেস বুলকে। তাহলে এখানে আমি যতগুলো আলোচনা করলাম উল্লেখপঞ্জি থেকে, এর ভেতর থেকেই এমসিকিউ বা এসিকিউর প্রশ্ন হতে পারে। এগুলো মুখস্থ তোমাদের রাখতেই হবে। বিশেষ করে জো বলে কাকে ডাকতেন, মা বা ধীরা মাতা বলে কাকে সম্বোধন করতেন স্বামীজি, ঠিক আছে? আর মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কারা? তারপরে মিসেস বুল সম্পর্কে এখানে কি বলা হয়েছে, মিস ম্যাকলাউড সম্পর্কে, সেভিয়ার দম্পতি সম্পর্কে কি বলা হয়েছে, তারপরে মিস নোবেলের লেখা দুটি গ্রন্থের নাম কি কি উল্লেখ করা হয়েছে, এইগুলো ইম্পর্টেন্ট আছে। তার উদ্যোগে গঠিত বালিকা বিদ্যালয়ের নামটি কি, কোথায় গঠিত হয়েছিল, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, তো উল্লেখপঞ্জি থেকে যা আছে সেই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে, মানে মুখস্থ করতে হবে। করা যাবে? হ্যাঁ স্যার। এবারে আমরা আসি যে স্বামীজির এই যে রচনা চিঠি, এই রচনাটা ঠিক কী ধরনের রচনা, কি ধর্মী রচনা। এটা সাহিত্যের অন্তর্গত, পত্র সাহিত্যের একটি রচনা। পত্র সাহিত্য এটা বাংলা সাহিত্যের একটা শাখা, বাংলা সাহিত্যের এক ধরনের সাহিত্য, একটা ধরন। পত্র সাহিত্য তোমরা পড়ে এসেছো, তোমাদের ক্লাস সেভেনে পত্র সাহিত্য ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল পত্র সাহিত্য, ছিল না? নামটা কি ছিল? নাম কি ছিল? ভানুসিংহ, ভানুসিংহের পত্রাবলী। ভানুসিংহ কার নাম? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তাহলে ভানুসিংহের পত্রাবলী তোমাদের ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বহু বছর কাটিয়েছিলেন, বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, বহু অভিজ্ঞতা লাভ করেছিলেন। সাধারণ মানুষের সান্নিধ্যে এসেছিলেন তিনি। কৃষক, খেটে খাওয়া মানুষ, কর্মী মানুষ যারা অত্যাচারিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের সান্নিধ্যে এসেছিলেন। বাংলার গ্রাম বাংলার মাটির কাছাকাছি তিনি এসে পৌঁছেছিলেন অনেকগুলো বছর এই বাংলাদেশের বিভিন্ন গ্রামে। তো সেই সময়কালীন তিনি যখন বোটে করে ঘুরে বেড়াচ্ছেন পদ্মার বুকে, তখন তার চোখে দেখা গ্রাম বাংলার যে চিত্র, সেখানে অবশ্যই লোকায়ত জীবন এসছে, মানুষের জীবন এসছে, মানুষের কথা এসছে। সেগুলো তিনি পত্রাকারে লিখেছিলেন, পত্রের আকারে, চিঠির আকারে। তো সেগুলোই পরবর্তীতে পত্র সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এবং সেখানে দেখবে
প্রধানত কয়েকটা গ্রাম জীবন্ত হয়ে উঠেছে তাঁর লেখায়। শিলাইদহ, সাজাদপুর, পাতিশর, এগুলো। আমি খেয়া রচনা নিয়ে যে আলোচনা করেছিলাম এর আগে, খেয়া রচনার আলোচনাটা তোমরা নিশ্চয়ই শুনেছো, সেখানে কিন্তু এই গ্রামগুলোর কথা এসেছে উঠে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেগুলো আমাদের হ্যাঁ স্যার মাইকেল মধুসূদনের একটা চিঠি ছিল। মাইকেল মধুসূদনেরও চিঠি 8-এ ছিল, ক্লাস 8-এ। স্যার ক্লাস 8-এ জেলখানার চিঠি বলে একটা চিঠি ছিল। হ্যাঁ, জেলখানার চিঠি বলে একটা চিঠি ছিল সুভাষচন্দ্র বসুর। তার মানে অনেকগুলো চিঠি তোমরা পড়ে এসেছো। চিঠি সম্পর্কে তোমাদের মানে সাহিত্যের যে এই চিঠি, এই পত্র, এই সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্রাবলী, ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী, ছিন্ন পত্রাবলী। তো ঘটনা হচ্ছে যে চিঠি আমরা যখন একজন আরেকজনকে কিংবা একজন কোনো একটা সংস্থাকে, কোনো একটা প্রতিষ্ঠানকে, সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে, কোনো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যখন আমরা পত্র লিখি, চিঠি লিখি, তখন আমাদের মনের কথা প্রকাশ পায়, আমাদের বক্তব্য তুলে ধরি। তাহলে আমরা আমাদের বক্তব্য তুলে ধরি, আমরা আমাদের মনের কথা প্রকাশ করি চিঠির মাধ্যমে। এখন তো চিঠি লেখার চল যেন প্রায় উঠেই গেছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন পোস্ট অফিসগুলোতে চিঠি নয়, পোস্ট অফিসগুলোকে অন্যভাবে দাঁড় করানোর চেষ্টা চলছে, টিকিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু একটা সময় ছিল এই পোস্ট অফিসগুলোর রমরমা। পোস্ট অফিসগুলো ছাড়া সারা দেশ দুনিয়া কিন্তু অচল। কারণ দূর দূরান্তে আমরা আমাদের যে মনের কথা পৌঁছে দেব তার একমাত্র মাধ্যম ছিল এই পত্র, চিঠি। আগে তো সেই সংবাদ পরিবেশন করা হতো চিরকুটের মাধ্যমে, পায়রার পায়েটায়, পাখির পায়ে বেঁধে দেওয়া হতো সেই রাজার আমলে। হ্যাঁ, পাখিরা নিয়ে চলে যেত চিঠি। হ্যাঁ স্যার। তো সেটাতে তো আমরা অভ্যস্ত ছিলাম না। আমরা অভ্যস্ত ছিলাম চিঠি লেখাতে। আমার নিজেরই মনে আছে, আমি যখন কলেজে পড়তে এসেছিলাম কলকাতাতে, তখন চিঠি লিখতাম। বাড়ি থেকে ফিরে কলেজে কলকাতা এলাম, এসেছিলাম, তো এখানে এসে চিঠি লিখতাম যে খবরাখবর জানাতে হবে না, কেমনভাবে এসেছি না এসেছি, কেমনভাবে পৌঁছালাম। বাড়ি থেকে চিন্তা করবে, কারণ তো আর যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। তারপরে আবার মাসখানিক পরে আবার যাওয়া, মাসে মাসে টাকা নিয়ে আসতে হবে না, কলেজের মেসের খরচ চালাতে হবে, নিজেদের খরচ চালানোর জন্য মাসে মাসে টাকা নিয়ে আসতে হবে। মানি অর্ডার করা গ্রাম থেকে, এটা একটা কঠিন কাজ ছিল। মানি অর্ডার করলেও তো অনেকটা টাকা কেটে নেবে, তাই তো? তো যেতে হবে মাসে মাসে। তো এক মাস পরে যাওয়া, তাহলে কেমনভাবে এসেছি না এসেছি, কেমন আছি, সেই কথা তো জানাতে হবে। এবারে এসে লিখতাম, বেশ ভালোভাবে এসেছি, ভালোই আছি। তারপরে এসেই লেখা শুরু করলাম, যেদিন এসেছি সেদিনকারই লিখে পাঠিয়ে দিলাম। এইবারে কখনো কখনো দেখা গেছে তারপরের মাসে আমি বাড়ি পৌঁছে গেছি আবার টাকা নিয়ে আসার জন্য, চিঠি পৌঁছায়নি। চিঠি পৌঁছায়নি, আমি গিয়ে আমার খবরাখবর দিয়েছি, ভালো মতোই পৌঁছে গেছি, ইত্যাদি ইত্যাদি। আবার তারপরে যখন আবার ফিরে এসে চিঠি লিখতাম, দেখা গেল আগের চিঠিটা তারপরে পৌঁছেছে আমি খবর দিয়ে আসার পরে। হ্যাঁ, তো এইরকমভাবে চলতো। আর এরকমও হয়েছে যে পত্র মানে চিঠি এই চক্করে এরকমভাবে দেরি হওয়ার চক্করে এমনভাবে আটকে গেছে, বহু মানুষের অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ খবর পৌঁছায়নি সময় মতো। কেউ অসুস্থ, হ্যাঁ যেমন কেউ অসুস্থ থাকলে, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে অসুস্থ, তার অসুস্থতার খবর জানিয়ে কাউকে চিঠি লেখা হলো দূরে। এবার দেখা গেল চিঠি গিয়ে পৌঁছলো মাসের পরে না, হয়তো দেখা যাবে বছর পরে, সেই দেখা গেল অসুস্থ হয়ে মারাই গেছে ততদিনে। এরকমও হয়েছে। মানে চিঠিকে কেন্দ্র করে কত গল্প রয়েছে, কত স্মৃতি রয়েছে। আমাদের সময় চিঠি লেখার চলটা ছিল ছোটোবেলায়, ছেলেবেলায় দেখেছি, কলেজে ওঠার পরেও লিখেছি। কিন্তু এখন তো তোমরা চিঠি লেখার চলটা ভুলেই গেছো। শুধুমাত্র তোমরা কিভাবে লিখতে হয় তার একটা বয়ান, তার একটা ফর্ম, তার একটা যে ফ্রেম যেটাকে বলে আর কি, গঠনটা, সেটা তোমরা শিখেছো স্কুলে।
যেহেতু সিলেবাসে আছে নিচু ক্লাসে, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু সেইভাবে কাউকে চিঠি লেখে অভ্যস্ত কিন্তু নও। মানে চিঠি যে একটা শিল্প হতে পারে, চিঠিও কিন্তু শিল্প হতে পারে। চিঠির মাধ্যমে যে আমরা আমাদের মনের কথাগুলোকে কত সুন্দরভাবে প্রকাশ করতে পারি, ব্যক্ত করতে পারি। চিঠিতে আবার হাতের লেখা, হ্যাঁ, হস্তাক্ষরও কিন্তু একটা আর্ট শিল্প। হস্তাক্ষরটাও মুক্তর মতো প্রকাশ করে অনেকের। কি সুন্দর করে ধরে ধরে অনেকে চিঠি লিখতো। চিঠিতে আবার কত রকমের ডিজাইন করতো। চিঠিতে এই যে বক্তব্যগুলো পড়লে মনে হতো বাহ, যেন চোখের সামনে দেখতে পাচ্ছি তার মনের কথাগুলো ফুটে উঠেছে। আর এখন আমাদের অত সময়ও নেই, এখন আমাদের এত ধৈর্যও নেই। আমরা ঝটপট একটা মেসেজ করেই দিলাম, এবং সেই মেসেজ আবার টাইপ করে আবার কথায় লিখিও না, অত সময় নেই, ঝটপট পাঠাতে হবে। হ্যাঁ, ওই ইমোজিগুলো দিয়ে দিলাম, দিয়ে বুঝিয়ে দিলাম আমার এই এক্সপ্রেশন। GN8 স্যার, শর্টেজ হতে পারে। হ্যাঁ, আমার এই এক্সপ্রেশন। হ্যাঁ, কেউ যদি মারা যায়, হ্যাঁ, তাহলে শর্টে লিখে দিলাম RIP। RIP মানে কি? রেস্ট ইন পিস। হ্যাঁ, রেস্ট ইন পিস। হ্যাঁ, আপনি স্বর্গে শান্তিতে থাকুন, আপনার আত্মার শান্তি কামনা করি। দেখো, আর মানে এই একজন মানুষ মারা গেছে, আমরা আমাদের যে অনুভূতিটা ব্যক্ত করছি, অনুভবটাকে ব্যক্ত করছি শুধুমাত্র 3টে লেটার দিয়ে। এটা কখনো হয়? আমরা বাড়িতে তো খুব আনন্দে আছি, খুব খুশিতে আছি, কিন্তু কেউ কষ্ট পেয়েছে, তার দুঃখে আমরা সামিল, একটা কান্নার ইমোজি পাঠিয়ে দিলাম, এক ফোঁটা জল চোখ থেকে ঝরে পড়ছে, আমরা দেখিয়ে দিলাম আমরা কিন্তু খুব কাঁদছি। আমরা খুব কাঁদছি আপনার কষ্টে। এদিকে আমি নিজেই খুব অসুবিধায় আছি, আমি নিজেই খুব কাতর, নিজেই খুব কষ্টে আছি। ওদিকে অন্য কেউ খুব আনন্দে আছে, সে তার আনন্দের কথাটা শেয়ার করেছে, আমরা তার আনন্দে সামিল হতে চাইছি, নিজের কষ্টটাকে, যন্ত্রণাটাকে চেপে কী করছি, একটা ইমোজি পাঠিয়ে দিলাম, হ্যাঁ 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 করে হাসি, আমরাও হাসছি আপনার সঙ্গে, কিন্তু আমরা কষ্টে ভেঙে পড়ছি দেখা যাচ্ছে। দেখে গেলাম। তার মানে বোঝো পুরো দুনিয়াটা কি হয়ে গেছে, মানে যেন একটা মুখোশের আড়ালে চলে গেছে। এখন কিন্তু মুখোশের আড়ালে চলে গেছে, আমরা কিন্তু মুখটাকে দেখাচ্ছি না, মুখোশটাকে দেখাচ্ছি। মুখটাকে আমরা মুখোশের ঢেকেই ফেলেছি। ও হ্যাঁ, মাস্ক তো পরি, মুখ তো দেখাই না, সত্যি সত্যি। ওটা দুনিয়াটাকেই তো মুখোশে ঢেকে দেওয়া হয়েছে, তাহলে আর আমরা নিজেদেরকে কি করে দেখাবো? দেখানোর কোনো উপায় নেই। কি যে হচ্ছে আর কি যে হবে, কোন দিকে যে যাচ্ছে, সত্যি খুব ভাববার, প্রচণ্ড চিন্তার। নীতি, নৈতিকতা, আদর্শ, আবেগ, অনুভূতি, হ্যাঁ, আন্তরিকতা, স্নেহ, মায়া, ভালোবাসা কোথায় যেন হারিয়ে যাচ্ছে, রুক্ষ শুষ্ক হয়ে গেছি আমরা। একটা কঠিন একটা রূঢ় একটা বাস্তবের উপরে দাঁড়িয়ে রয়েছি। শুধু যেন লোক দেখানো ব্যাপার, একটা ভোগের ব্যাপার, লোক দেখানো ব্যাপার, শুধু দেখাতে ব্যস্ত আমরা কিন্তু এরকম আছি, ভালো আছি, আমরা ভালো থাকতে চাইছি, এইভাবে এরকম খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি, ফিরছি, এর মধ্যেই মানে একটা দেখনধারীটা বেশি হয়ে গেছে। ভেতরটা কেউ দেখায় না, ভেতরটা কেউ দেখতেও চায় না, বাইরের চাকচিক্যটা দেখতে চায়। তো যাই হোক, চিঠি নিয়ে আলোচনা করছিলাম। তো চিঠি লেখার যে চল, সেটা প্রায় হারিয়ে যেতে বসেছে। তোমরা কিন্তু সেই চলটা ভুলেই গেছো, তোমরা জানোই না। আর কিছুদিন পরে আসবে, দেখা যাবে ওই আর সিলেবাসে থাকবে না চিঠি লেখা। চিঠি লেখাটার প্রয়োজনটা যখন নাই, চিঠির মাধ্যমে যখন আমরা কাউকে আমাদের মনের কথা প্রকাশ করছি না, আর এইভাবে চিঠি লিখতে হয়, এইভাবে এইখানে ঠিকানা লিখতে হয়, নিচে এইভাবে ঠিকানা লিখতে হয়, যাকে লিখতে হয় তাকে এইভাবে সম্বোধন করতে হয়, ওটা আর লেখার দরকারই নেই। নিজের কথাগুলো প্রকাশ করা তো সেটা আমরা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, এখানে ওখানে আমরা মেসেজ করে দেবো। আমরা বোঝাতে পারলে তো হলো, সেটা লেখায় প্রকাশ করতে হবে তার কোনো মানে নেই। কত ধরনের ইমোজি আছে, কত ধরনের এক্সপ্রেশনের ছবি রয়েছে, সেগুলোকে পাঠিয়ে দিয়ে আমরা বুঝিয়ে দেবো আমরা এই রকম ধরনের অনুভূতিগুলো এইভাবে ব্যক্ত করতে চাইছি। দরকার নেই, মানে সমস্ত যে ধরনটাকে ভেঙে চুরমার করে দেওয়ার প্রবণতা চলছে। কিন্তু এই দেখো, এই যে চিঠি, এই যে রচনাটা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিঠিগুলো, সুভাষচন্দ্র বসুর যে চিঠি,
তারপরে মাইকেল মধুসূদনের যে চিঠি, তো সেই চিঠিগুলোতে কি সুন্দর অন্তরের আবেগ অনুভূতি, আমাদের মনের যে ভাব সেগুলো কি সুন্দরভাবে প্রকাশ পেয়েছে না, ব্যক্ত হয়েছে না। ওগুলো পড়তে পড়তে আমরা যেন নিজেদেরকে ওই লেখকের চিঠির যে বক্তব্য তার সঙ্গে পুরোপুরি একাত্ম করে নিতে পারি কিন্তু মনে হয় বাহ, যেন আমি চিঠিটা লিখছি, যেন আমার মনের কথাটা যেন তুলে ধরছে এত সুন্দরভাবে। তাই চিঠিটা আমরা জানি যে কেউ কাউকে লেখে, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে চিঠিটা লেখে, তাহলে সেই অর্থে চিঠি কী ধরনের হতে পারে, ব্যক্তিগত হতে পারে, তাই না? একজন ব্যক্তি আরেকজনকে ব্যক্তিকে লিখছে, ব্যক্তিগত হতে পারে। কিন্তু সেই ব্যক্তিগত খবরাখবর যেগুলো আমরা পত্রের মাধ্যমে চিঠির মাধ্যমে লিখি, সেগুলো যখন ব্যক্তিগত স্তর পেরিয়ে উন্নীত হয়, ব্যক্তিগত স্তর ছাড়িয়ে হয়ে ওঠে সর্বজনীন বা সার্বজনীন, তখন সেই চিঠিগুলো কিন্তু চিঠির পর্যায়ে থাকে না, তখন সেটা পত্র সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়। পত্র সাহিত্য ব্যাপারটা কি বোঝা গেল? যদি আমার নিজের আমার যদি নিজের ব্যক্তিগত কোনো কথা, আমার নিজের ব্যক্তিগত তথ্য, সেটা যদি আমি আরেকজনের কাছে তো তুলে ধরি চিঠির মাধ্যমে, পত্রের মাধ্যমে, তাহলে সেটা কিন্তু পত্র সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কারণ সেখানে আমার ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে রয়েছে। কিন্তু যখন ব্যক্তিগত স্বার্থটাকে ছাড়িয়ে উঠতে পারে, যখন বহু মানুষের স্বার্থ জড়িয়ে আছে, যখন সমাজ জীবন জড়িয়ে আছে, যখন প্রকৃতি জড়িয়ে আছে, যখন কল্পনা জড়িয়ে আছে, তাহলে সমাজ, প্রকৃতি, কল্পনা যখন প্রাধান্য পাচ্ছে, গুরুত্ব পাচ্ছে, এবং সেটা যখন ব্যক্তিগত স্তর থেকে ছাড়িয়ে সর্বজনীন হয়ে উঠছে, সবার নিজের কথা হিসেবে প্রকাশ পাচ্ছে, সবাই যখন সেখান থেকে অনেক কিছু শিখতে পারছে, জানতে পারছে, সবার মঙ্গল হচ্ছে, কল্যাণ হচ্ছে, তখন সেই চিঠি, সেই পত্র আর ব্যক্তিগত জায়গাতে থাকে না। সেটা কার মধ্যে অন্তর্ভুক্ত হয়? পত্র সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তাহলে পত্র সাহিত্য কি না? চিঠির বিষয় যখন ব্যক্তিগত ভাবনা প্রকাশের সাথে সাথে সেটা যখন চিরন্তন সত্যকে প্রকাশ করে, চিরন্তনতা প্রকাশ করে, যেটা সাহিত্যের পর্যায়ে উন্নীত হয়, বহু মানুষের মঙ্গল, বহু মানুষের স্বার্থ যখন জড়িয়ে থাকে, সেই চিঠি কিন্তু পত্র সাহিত্য হয়ে ওঠে। বোঝা গেল? আমাদের এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে স্বামী বিবেকানন্দের চিঠি, এই চিঠি পত্র সাহিত্যের পর্যায়ে উন্নীত হতে পারে কিনা আলোচনা করো। এই চিঠিটাকে ব্যক্তিগত চিঠি বলা হবে না এই চিঠিটাকে সামাজিক পত্র বলা হবে? ব্যক্তিগত পত্র না সামাজিক পত্র বলা হবে? লেখো। তাহলে এমনি আমাদের ধারণায় কি মনে হচ্ছে? নিশ্চয়ই এটা ব্যক্তিগত নয়, সামাজিক পত্র। কারণ এটা একটা সময়কে যেমন ধরা হয়েছে, সেই ওই সময়ের সমাজটা উঠে এসেছে, ওই সময়ের ইতিহাসটা উঠে এসেছে, ওই সময়ের সামগ্রিকভাবে একটা টুকরো চিঠির মধ্যে সামগ্রিকভাবে একটা সময়, একটা ইতিহাস, সামগ্রিকভাবে ওই ইতিহাসের প্রেক্ষাপট, ওই সময়ের পরিবেশ পরিস্থিতি উঠে এসেছে, যেটা আমাদের জীবনে বর্তমানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা ওই সময়ের ইতিহাসটাকে এই চিঠির মাধ্যমে ধরতে পারছি, এবং এখন আমরা কিন্তু ভাবনা চিন্তা করে ভবিষ্যতে পা ফেলতে পারছি। তার মানে আমরা জানতে পারছি ওই সময় মানুষ কতটা দুঃখে ছিল, কষ্টে ছিল, দারিদ্র্যে ছিল, অভাবে ছিল। ওই ধরনের মানুষগুলো কিভাবে জীবন কাটিয়েছে, কিভাবে তারা অত্যাচারিত হয়েছে বহু মানুষের হাতে। সেই মানুষগুলো শুধু কি আমাদের দেশের শাসক শ্রেণী, মানে ইংরেজ সম্প্রদায়, ইংরেজ শ্রেণী শাসক, তা তো নয়। সেই সাথে সাথে আমাদের দেশের মানুষের দ্বারাও কিন্তু তারা বঞ্চিত হয়েছে, সাধারণ মানুষ কিন্তু অপমানিত হয়েছে, বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, শোষিত হয়েছে। অস্পৃশ্যতা ছিল প্রকটভাবে প্রাধান্য পেয়েছে। অস্পৃশ্যতা মানে স্পর্শ এড়িয়ে যাওয়া, যারা নিচু বলতে যারা সমাজে আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে, যারা উচ্চ বর্ণের কাছে নিম্ন বর্ণ বলে পরিচিত, তারা একবারে অপাঙ্ক্তেয় হয়ে, যারা পতিত হয়ে সমাজে নিম্ন স্তরে বসবাস করছে, অত্যন্ত জড়সড় হয়ে, ভয়ে সংকুচিত হয়ে, তো তাদের অবস্থাটা কেমন ছিল সেটা আমরা জানতে পারছি। শ্বেতাঙ্গ ইংরেজরা মানে শাসক শ্রেণী কীভাবে তাদের উপরে অত্যাচার করেছে সেগুলো আমরা জানতে পারছি।
জাতি বর্ণের যে বৈষম্য সেটা আমরা জানতে পাচ্ছি। এবং এখানে বহু জনের, বহু মানুষের মঙ্গলের কথা ভাবা হয়েছে, তাদের সেবা করার কথা ভাবা হয়েছে। শুধু আমাদের কয়েকজন মানুষের কথা নিয়ে এখানে ভাবা হয়নি, পুরো সামগ্রিকভাবে একটা দেশকে নিয়ে ভাবা হয়েছে, আমাদের দেশটাকে নিয়ে ভাবা হয়েছে, দেশের মানুষকে নিয়ে ভাবা হয়েছে। তাদের অবস্থা, সেই সংকটজনক অবস্থা থেকে, সঙ্গীন অবস্থা থেকে তাদেরকে কীভাবে বের করে নিয়ে আসা যেতে পারে সেটা নিয়ে ভাবা হয়েছে। তাহলে এখানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে পত্র লিখেছে। কে কাকে পত্র লিখেছে? স্বামী বিবেকানন্দ পত্র লিখেছেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে, মানে মিস নোবেলকে। তো তাকে পত্র লিখেছে, তার মানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে পত্র লিখেছেন। তাহলে আমাদের মনে হতে পারে এটা একটা ব্যক্তিগত পত্র, না, কিন্তু লিখেছেন ব্যক্তিগত একজন আরেকজনকে, কিন্তু যে বিষয় নিয়ে লিখেছেন সেই বিষয়টার মধ্যে কোনো ব্যক্তিগত কথা নয়, সেই বিষয়টা কিন্তু জনসেবামূলক, মানুষের সেবা, মানুষের ভালো, তার মানে বৃহত্তর স্বার্থে লিখেছেন। আর যখন ব্যক্তিগত চিঠিটা একজন আরেকজনকে লিখলেও তার মধ্যে ভাবনাটা প্রকাশ পায় সমাজ, দেশ, রাষ্ট্র, মানুষ, জাতি, তাদের মঙ্গল নিয়ে, তাদের স্বার্থ নিয়ে, বৃহত্তর উদ্দেশ্যে, তখন সেই চিঠি কিন্তু হয়ে উঠছে পত্র সাহিত্য, কারণ সেটা সামাজিক পত্র হিসেবে বিবেচিত হচ্ছে, ব্যক্তিগত পত্র হিসেবে নয়। তাই তো? সমাজ স্বার্থে। তাহলে এখানে এই রচনায় ব্যক্তিগত তথ্যের চেয়ে, তথ্যাদির চেয়ে সবথেকে বড় হয়ে উঠেছে লেখকের সমাজ ভাবনা, স্বামী বিবেকানন্দের স্বদেশ প্রীতি। আর আমরা জানি যে সাহিত্য তো শুধু একটা মানুষের, শুধু একটা ব্যক্তির কথা বলে না, সাহিত্য কী বলে? মানুষের কথা বলে, সমাজের কথা বলে। আর স্বামীজি তৎকালীন ভারতবর্ষের যে সাধারণ মানুষের দুর্দশার কথা, নারী সমাজের যন্ত্রণায় তিনি যে কতখানি কাতর হয়েছিলেন, পীড়িত হয়েছিলেন, তার কথাই উঠে এসেছে। ওই তিনি যখন মিস নোবেলকে লিখেছিলেন, একটা লাইনে আছে যে মিস নোবেলকে তিনি বলছেন, চিঠিতে বলছেন যে এদেশের যে দুঃখ, এদেশের যে কুসংস্কার, এদেশের যে কি ভয়ঙ্কর দাসত্ব, তা তুমি কল্পনা করতে পারবে না, তুমি ধারণা করতে পারবে না। তার মানে তিনি কতখানি ভাবিত ছিলেন। আর শুধু তিনি একাই নয়, তার ভাবনাটা বহু মানুষকে, ছোট থেকে বড়, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে, মানে আবাল বৃদ্ধ বনিতাকে কিন্তু অনুপ্রেরণা দিয়েছিল, উৎসাহিত করেছিল। বহু বিদেশিনী তার ডাকে সাড়া দিয়েছিলেন, তার যে আদর্শ, সেই আদর্শকে তারা অনুপ্রেরণা করেছিল। তার মানে না হলে ভাবতে পারছো, একজন বিদেশিনী, এরকম অনেকেই আছেন, তার মধ্যে আমরা আপাতত যেটা নিয়ে আলোচনা করছি চিঠিতে, মিস মার্গারেট নোবেল একজন বিদেশিনী, একজন ইউরোপিয়ান, তিনি তার সেখানকার শান্তিপূর্ণ, স্বাচ্ছন্দ্যপূর্ণ, একটা সুস্থির, একটা ভালো যে জায়গা ছেড়ে, তার উজ্জ্বল ভবিষ্যৎ, মানে ব্যক্তিগত স্বার্থের কথা যদি বলা হয়, তার উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে দিয়ে তিনি এসেছেন এত দূরে সমুদ্র পাড়ি দিয়ে ভারতবর্ষে ভারতবাসীর সেবা করার জন্য। ভাবা যায়? এবং তার মতো, স্বামীজি বলেছিলেন যে তার মতো নারীর যে প্রয়োজন এই ভারতবর্ষে, এখানকার যে নারীরা তাদের পাশে বিশেষভাবে প্রয়োজন। কারণ মিস নোবেলের একটা দৃঢ় চেতা মানসিকতা আছে, দৃঢ়, মানে করবই, ভেঙে ফেলতে পারবে না তাকে কোনো কিছুই। তিনি অত্যন্ত পবিত্র, নিঃস্বার্থ নারী, তার মধ্যে আছে সিংহীর মতো তেজ, বিক্রম, সাহস। তো এরকম নারীর একজন প্রয়োজন। আর উচ্চশিক্ষিতা, আর সবার ঊর্ধ্বে তার হচ্ছে মানুষের সেবা করার জন্য কাজ করার যে তাগিদটা রয়েছে। আমাদের মধ্যে বহু মানুষ রয়েছে যারা আমরা নিজেদের দেশের মানুষের কথা ভাবি না, যারা আমরা নিজেদের দেশের মানুষ কী অবস্থায় রয়েছে তাদের কথা চিন্তাই করি না, বরং নিজেদেরকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছি। ব্যক্তিগত যে স্বার্থ, সেই স্বার্থের গণ্ডির মধ্যে আমরা রয়েছি।
তার মানে আমরা নিজেদের দেশের অধিবাসীদের কথা নিজেরা অনেকে ভাবি না, অথচ একজন বিদেশিনী হয়ে এত দূর থেকে ভারতবর্ষে এসেছেন ভারতবর্ষের কথা ভাবার জন্য, তাদের সেবা করার জন্য। এটা তো অবাক করার ব্যাপারই, কি অবাক হতে হয় না? হ্যাঁ স্যার। এরকম যদি আমাদের বলা হয় যে যাও তুমি বিদেশের, এরকম একটা তো আফ্রিকার অনেকগুলো দেশ আছে, অনেক জায়গা আছে যেখানকার মানুষ কিন্তু খুব এখনও পর্যন্ত কিন্তু খুব কষ্টে আছে আফ্রিকার, তো যাও ওইখানে গিয়ে তোমরা সেবা করে আসো, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, তোমাদের দেশ ছেড়ে দিয়ে। কি আমরা কি অনেকটা সময় নিয়ে ভাববো না? হ্যাঁ, ভাববো না? হ্যাঁ স্যার, ভাববো। জোর করে পাঠালেও আমরা যেতে চাইবো না, যে নিজের ঘর বাড়ি, নিজের আত্মীয় পরিজন ছেড়ে দিয়ে, নিজের এলাকা ছেড়ে দিয়ে, নিজের দেশ ছেড়ে দিয়ে বা ভিন দেশে যাব সেবা করার জন্য মানুষের। হ্যাঁ, কি লাভ? আমরা কি লাভ আছে যে গিয়ে? অথচ মিস মার্গারেট নোবেল তিনি ইউরোপ থেকে এসেছেন। ইউরোপের কোথা থেকে, কোন দেশে জন্ম? স্যার আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে। কত সালে জন্ম? 1867। 1867 সালে আয়ারল্যান্ডে জন্ম। আর স্বামীজির অনুপ্রেরণায় তিনি আয়ারল্যান্ড থেকে পাড়ি দিয়েছেন, ইউরোপ থেকে পাড়ি দিয়েছেন। কত সালে ভারতে এসেছিলেন বলেছিলাম গত আলোচনায়? 1998-তে। আর স্বামীজি আমেরিকায় গিয়েছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে, মহাসম্মেলনে যোগ দিতে। কত সালে? 1893। তারপরে আমেরিকা ইউরোপ হয়ে বছর 4 কাটিয়ে তিনি ফিরেছিলেন। কত সালে? 1897। তাহলে 1897-তে ফিরে এলেন। তারপরে তিনি স্টাডির কাছ থেকে চিঠি পেলেন। সেই চিঠি পাওয়ার পরে মিস মার্গারেট নোবেলকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখলেন। যে চিঠিটা তিনি কোথা থেকে লিখেছিলেন? আলমোড়া। কত সালের কত তারিখে? 1897-এর 29শে জুলাই। তারপরে স্বামীজির লেখা এই পত্রে তার প্রতি যে উপদেশ, তার প্রতি যে পরামর্শ, সেগুলো শোনার পরে মিস মার্গারেট নোবেল কি ভারতবর্ষে আসার ইচ্ছে পোষণ করেছিলেন, সেটা বন্ধ করে দিয়েছিলেন? মানে ভারতবর্ষে কি আর আসেননি তিনি? না স্যার, এসেছিলেন। কত সালে এলেন? 1898। 1898-তে এলেন। 1898-তে তিনি এলেন ভারতবর্ষে। এসে তার যে ভারতবাসীর জন্য, বিশেষ করে নারী সমাজের জন্য যে কর্ম, যে অবদান, যে কৃতিত্ব, সেটা আমাদের প্রত্যেকেরই জানা। কিন্তু তার আগমনের পূর্বে, তার আসার পূর্বে চিঠিতে স্বামীজি তাকে যা যা লিখেছেন সেই সমস্ত বক্তব্যগুলো আমরা এখানে আমাদের সিলেবাসে আছে, সেগুলোকেই বিশ্লেষণ করব, সেগুলোকেই জানবো, সেগুলোকেই পড়ব। এবারে আমাকে বলো যে এখানে কতগুলো শব্দ আছে, সেই শব্দগুলো সম্পর্কে আর কার কোথায় অসুবিধা আছে? কেল্টিক বলে একটা শব্দ আছে, কেল্টিক আছে না? কেল্টিক বলো। কেল্টিক কি? মূলত প্রাচীন ভাষাকেন্দ্রিক সভ্যতা। এটা একটা সভ্যতা, কেল্টিক সভ্যতা, প্রাচীন ভাষাকেন্দ্রিক সভ্যতা। এবং এই প্রাচীন ভাষাকেন্দ্রিক সভ্যতা কোন ইউরোপের কোন দেশগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছিল? আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ব্রিটেন। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ব্রিটেন। তো এই কেল্টিক ভাষা কেন্দ্রিক সভ্যতার যারা গোষ্ঠী, যারা মানুষ, তাদের রক্তে যে গুণগুলো প্রবাহিত, তাদের রক্তে যে গুণগুলো ছড়িয়ে রয়েছে,
তাদের মধ্যে আছে শক্তি, সাহস, দুর্জয় মনোবল, অটুট বা অনমনীয় মনোবল, দৃঢ়চেতা, শৌর্য মানে সহজে কোনো কিছুকে হার না মানার এই যে মানসিকতা, এটা কিন্তু কেল্টিক সভ্যতার মানুষের মধ্যে আছে বা ছিল। আর এই কেল্টিক সভ্যতা বলছে লৌহ যুগ থেকে, মতান্তরে তাম্রযুগ থেকে এর ভাষা অত্যন্ত উন্নত হয়েছিল এবং সভ্যতা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দেশে, দেশ বিদেশে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা। তো এই যে কেল্টিক ভাষাগোষ্ঠীর যারা মানুষ, তাদের মধ্যে আমাদের ভারতবর্ষে জলপথ আবিষ্কার করেছিলেন, প্রথম এসেছিলেন কোথাকার মানুষ? কে এসেছিলেন? ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করলেন কে? ভাস্কো দা গামা? পর্তুগিজ? হ্যাঁ স্যার। তাহলে এই যে পর্তুগিজ, ভাস্কো দা গামা, তার মানে দেখো ইউরোপ থেকে ভারতবর্ষে আসছে, কোন দিক দিয়ে আসছে? ভূমধ্যসাগর থেকে হয়ে, আটলান্টিক হয়ে, আফ্রিকাকে বাম হাতে রেখে পুরো ভারত মহাসাগর পেরিয়ে তারপরে কিন্তু এসে পৌঁছাচ্ছে। তার মানে প্রথম এই যে পর্তুগিজ এলেন জলপথে, এত দুস্তর রাস্তা পাড়ি দিয়ে, তা তার যে সাহস, তার যে শক্তি, তার যে মনোবল, তার মানে কতখানি হতে হবে? তো এই নিয়েও কিন্তু কেল্টিক ভাষাগোষ্ঠীর মানুষ, তার রক্তে প্রবাহিত এই সমস্ত গুণ। তারপরে দেখো ইতালির অধিবাসী, ইতালির জেনোয়ার অধিবাসী কলম্বাস কী আবিষ্কার করলেন? আমেরিকা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন না? হ্যাঁ স্যার। তাহলে তিনিও ইউরোপের অধিবাসী, তার দেহে, তার শিরায় উপশিরায় কেল্টিক রক্ত প্রবাহিত। তো তার মতো ব্যক্তি যিনি অত্যন্ত সাহসী, দৃঢ়চেতা, না হলে তো এরকমভাবে দুর্বার অভিযান যে করা সম্ভব নয় না। তো এই রকম অভিযাত্রীরা, ইউরোপের এই কেল্টিক সভ্যতার গোষ্ঠী যারা, তাদের মধ্যে বহু মানুষ ইউরোপ থেকে ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। তো সেই সব মানুষের রক্ত যেমন শরীরে, ওই রক্ত প্রবাহিত ছিল কার শরীরে? মিস নোবেল। মিস মার্গারেট নোবেলের। কারণ মিস মার্গারেট নোবেলের জন্ম তো আয়ারল্যান্ডে, ইউরোপে, আর এই কারণে তার মধ্যে কেল্টিক রক্ত প্রবাহিত। আর সেই কারণেই বলেছে যে কেল্টিক রক্ত রয়েছে তার মধ্যে, ফলে তার মতো নারীর প্রয়োজন আছে এই দেশে। এই দেশের এই সমস্ত মানুষের পাশে তার মতো নারীর প্রয়োজন আছে, যার মধ্যে সিংহীর মতো তেজ, বিক্রম, শক্তি, সাহস, দুর্জয় মনোবল, ক্ষিপ্রতা রয়েছে। সিংহ নয়, সিংহীর মতো। সিংহর থেকে আরও ক্ষিপ্র কিন্তু সিংহী। কারণ সিংহীকে কী করতে হয়? তার সন্তানদের, শাবকদেরকে রক্ষা করতে হয়, আর তার জন্য তাকে অনেক বেশি ক্ষিপ্র হতে হয়। তার মধ্যে ক্ষিপ্রতা রয়েছে। ঐকান্তিকতা বলে একটা শব্দ আছে। ঐকান্তিকতা মানে কি? একনিষ্ঠতা। একবারে একনিষ্ঠ হয়ে, অত্যন্ত একনিষ্ঠ, একবারে মন প্রাণ দিয়ে নিবিষ্ট হয়ে থাকা, বাধ্য হয়ে। আরও কিছু শব্দ আছে, বলো কার শব্দগুলোতে কি অসুবিধা? বেদান্ত তো বলা হলো একটু আগে। বেদান্ত, বেদের অন্ত, বেদের শেষ ভাগ। বেদান্ত ধর্ম, বেদের শেষ ভাগ, বা উপনিষদের দর্শন। বেদের শেষ ভাগ কোনটা? উপনিষদ, তাই তো? তারই দর্শন। হ্যাঁ, বেদান্ত ধর্ম প্রচারের জন্য স্বামীজি আমেরিকা, ইউরোপ এগুলোতে বহু বছর ছিলেন, এবং শেষ পর্যন্ত ইংল্যান্ডে দায়িত্ব কার উপরে দিয়ে এসেছিলেন? বলা হলো বেদান্ত ধর্ম প্রচারের দায়িত্ব কার উপরে দিয়ে এসেছিলেন? স্টাডির উপরে দিয়ে এসেছিলেন। বলো আর কোনো শব্দ আছে অসুবিধা এখানে? পক্ষপুটে বলেছি, আবার বলে দিচ্ছি। হ্যাঁ, অমায়িকতা মানে কি? অমায়িকতা
আমি বললাম একবারে অমায়িক লোক, অমায়িক। তাহলে অমায়িকতা মানে কি? হ্যাঁ বলো। অমায়িক মানে অতি সহজ সরল বিনম্র মাটির মানুষ, অমায়িক। অহংকারী না, অনহংকারী, যার মধ্যে অহংকার নেই তাকেই অমায়িক বলা হয়। অমায়িক আমরা মজা করতাম, অমায়িক মানে অমায়িক মানে মাইক নেই, মাইক ছাড়া, তাকেই অমায়িক বলা হয়। কিন্তু অমায়িক মানে অতি শান্তশিষ্ট ভদ্র নিরহংকার মানুষ, অহংকার নেই, নিরহংকার বা নিরহংকারী। হ্যাঁ, একটু আগে কি বললে? পক্ষপুট। পক্ষ মানে কি? পাখা, পাখনা, ডানা। পুট মানে হচ্ছে পালক। পালক। যেমন ফুলের পুট বলতে ফুলের পাপড়ি, পুষ্পপুট এটা ফুলের পাপড়ি, কিন্তু পক্ষপুট মানে ডানার পালক। তার মানে পক্ষপুটে যদি বলা হয় ডানার পালকের ওপরে, তার মানে এখানে হচ্ছে ডানার পালক মানে হচ্ছে কারোর ওপরে, পাখির ডানার পালকের উপরে চড়ে যদি ঘুরে বেড়াই, ব্যাপারটা এরকম ধারণা করে নাও। পাখি যদিও পড়ে যাবে, উঠতে পারবে না, পাখির ডানার উপরে বসে পড়লি, হ্যাঁ যে উড়বো দেখি, যা পাখি পাখি মাটিতে পড়ে গিয়ে জিভ বের করে ফেলবে। সম্ভব ওই যে গরুর পাখির ওপরে হ্যাঁ আশ্রয় করে ঘুরে বেড়ায়। গরুর পাখি কার বাহন? পুরাণের গরুর, বিষ্ণুর বাহন। বিশাল বড় ডানা আছে, ডানার ওপরে ভর করে গরু ঘুরে বেড়াচ্ছে। আর তারপরে যে ডাইনোসরের সিনেমাগুলো ছিল না, জুরাসিক পার্ক, সেখানে কত ধরনের ডাইনোসর আছে যেগুলো ডানা আছে, সেই ডানায় চড়ে চড়ে আবার অনেকে ঘুরে বেড়াচ্ছে ডানা ধরে। হিরোইনরা আবার ডানা ধরে উড়ে যাচ্ছে, এরকমও আছে। তো এই সমস্ত ছোটোখাটো পাখি, কেউ যদি মনে করে পাখির ওপরে ভর করে উড়ে বেড়াবো, তাহলে পাখির ডানার উপরে ভর করে উড়ে বেড়ালে পাখি কী করবে? মাঝে মাঝে ডানা থেকে ঝাপটে ফেলে দিয়ে দিতে পারে না? সাথে সাথে পঞ্চত্ব পাবে। হ্যাঁ, পঞ্চত্ব পাবে। পাখি তো ডানা থেকে ফেলে দেবে, ডানাতে নিতেই পারবে না। যাই হোক, পক্ষপুট মানে হচ্ছে এখানে কারোর আশ্রয়। পক্ষপুটে মানে কারোর আশ্রয়, কারোর উপরে নির্ভরশীল হওয়া, কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া, পক্ষপুটে কারোর আশ্রয়। এখানে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? কার উপরে আশ্রয় নিতে না বলেছিলেন মিস মার্গারেট নোবেলকে? মিস মুলারের উপরে। হ্যাঁ, মিস মুলারের পক্ষপুটে, মিস মুলারের আশ্রয়ে, তার উপরে নির্ভরশীল হতে না বলেছিলেন। এমনিতেই মহিলা খুব ভালো মহিলা, কিন্তু মাঝে মাঝে দু একটা স্বভাবের জন্য তার থেকে একটু দূরত্ব রাখা দরকার আছে। তার স্বভাব চরিত্র সম্পর্কে আমরা পরে আলোচনা করব। যাই হোক, পক্ষপুটে হলো। হ্যাঁ, আর কি কোন শব্দ নিয়ে অসুবিধা? স্যার এখানে মঠাধ্যক্ষা সুলভ মানে? মঠাধ্যক্ষা সুলভ, হ্যাঁ, মঠাধ্যক্ষা, মঠের অধ্যক্ষা সুলভ, মঠ যোগ অধ্যক্ষা সুলভ, মঠের যিনি অধ্যক্ষা হন তার মতো, তার ন্যায়। এবারে মঠ, কোনো মঠ, বৌদ্ধদের যে মঠ বলা হয়, বৌদ্ধ বিহার মঠ, তো তার যিনি অধ্যক্ষা হবে মানে তার যিনি প্রধান হবেন, তাহলে তার যে অ্যাটিটিউডগুলো কী হবে, তার মনোভাব কী হবে? একটু কন্ট্রোল করার মনোভাব হবে না? একটু পরিচালনা করার মনোভাব হবে? কী হবে তো, যে কোনো কিছুর অধ্যক্ষ বা অধ্যক্ষা, ধরো হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস, প্রিন্সিপাল, তারপরে হচ্ছে যারা মানে কর্তৃপক্ষের প্রধান, একটা ইনস্টিটিউটের প্রধান, তাদের মধ্যে এইরকম ধরনের মানসিকতা থাকবে। কী ধরনের মানসিকতা? যে আমি যেভাবে চালাবো সেইভাবে সবাই চলবে, আমার কথা শুনবে, এই রকম একটা মেন্টালিটি থাকে তো, প্রবণতা। তাহলে মঠের অধ্যক্ষা সুলভ মানে মঠের অধ্যক্ষার যেরকম প্রবণতা, সেরকম ধরনের মানসিকতা, সেই রকম ধরনের প্রবণতা এর মধ্যে রয়েছে। কার মধ্যে রয়েছে? মিস মুলারের মধ্যে রয়েছে। তার মানে মিস মুলারের এই রকম ধারণা রয়েছে যে আমি সবাইকে যেভাবে চালাবো সবাই সেরকম চলবে, আমার কথা শুনে চলবে, এরকম একটা ধারণা রয়েছে। কিন্তু মিস মুলারের এই মানসিকতা নিয়ে যদি মিস মুলার চালায়, আর মিস নোবেল যে ধরনের কাজ করতে চলেছেন সেই ধরনের কাজে মাঝে মাঝে যদি এইভাবে তাকে পরিচালনা করতে চায়, তাহলে সেই কাজে বাধা পড়বে না? মিস নোবেল মানুষের সেবায় নিজের মতো করে কাজ করবে। এবারে মাঝে মাঝে যদি মিস মুলার এসে তার মাথা চালায়, তার নাক গলায়,
হঠাৎ ধোক্কা সুলভ আচরণ করে, এই এটা এরকম করো, এইভাবে করো, এইভাবে যাও, তাহলে কী হবে? স্বাধীনভাবে কাজ করার যে চেষ্টাটা সেটা পণ্ড হয়ে যাবে। তোমরা নিজেরা বাড়ির কথাও ভাবো না। বাড়িতে যিনি অভিভাবক বা অভিভাবিকা আছেন তিনি তার মতো করে চাইবে সে সংসারটাকে পরিচালনা করতে, সংসারটাকে গুছিয়ে রাখতে। মাঝে মাঝে সেখানে গিয়ে যদি তোমরা কথা বলো, যদিও ছেলে মেয়েদের কথা গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু তাও মাঝে মাঝে তোমরা নিশ্চয়ই দেখেছো যে বড়দের মাঝখানে গিয়ে যখন তোমরা মতামত রাখছো, কথা বলছো, তখন কিন্তু ওখান থেকে সরিয়ে দেয় কি না বলো? দেয় তো, বলে তো, হ্যাঁ নিজের কাজ করবি যা, নিজের পড়াশোনা করবি যা, এখান থেকে শট, আমাকে আমার মতো সাজাতে দে, গোছাতে দে। তুই সংসারের কী বুঝিস? হ্যাঁ, তুই বাড়ির কী বুঝিস? অত বড় সংসারটাকে আমাকে সামলাতে হচ্ছে, আমার মতো করে সামলাবো আমি। হ্যাঁ, শুধু নিজের কাজটা নিজে কর। হ্যাঁ, নিজের কাজটা নিজে কর। যখন বিয়ে শাদী করবি, যখন তোর সংসার টংসার হবে, তখন আমি নাক গলাবো না, তুই একা যা পারিস করিস। এখন এখানে নাক গলাতে আসবি না। বিশেষ করে মায়েরা কিন্তু সেখানে বাবাদেরকে কিন্তু হটিয়ে দেয় যে আমার সংসারে কিন্তু নাক গলানোর দরকার নেই তোমার, তুমি বাড়ি নিয়ে, চাকরি নিয়ে, বাকরি নিয়ে, কাজকর্ম নিয়ে থাকো। বাবা হচ্ছে থাকুক, বেশি সংসারে নাক গলা দিলে কী হবে? নাকটা ছেটে দেবে। শান্তি 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 বজায় থাকুক, সব ভালো থাকুক। কি এরকম চোখে পড়ে কি না? না বললে তো আমি শুনবো না। এইটা তো ঘর ঘর কা কাহানি, ঘর ঘর কা কাহানি, ঘরে ঘরে। তাহলে আর কিছু শব্দ আছে? স্যার এখানে যে হ্যাঁ বলো, আরেকবার বলো। মুরব্বিয়ানা। হ্যাঁ, মুরব্বিয়ানা। মুরব্বি মানে মাতব্বর। গ্রামের কিছু কিছু অঞ্চলের আছে গ্রামের মোড়ল, বিশেষ করে আদিবাসীদের মধ্যে আছে গ্রামের মোড়ল, মুরব্বি। তো মোড়লরা কী করে? গ্রামের মোড়ল, পঞ্চায়েতের মাথা, তারা কি করে? ওই গ্রামে অনেক কিছু, যে ভালো হোক মন্দ হোক, সেই সমস্ত ব্যাপারে কিন্তু অনেক সময় মিটিং টিটিং হয়, কিন্তু সভা টভা হয়। কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, একটা সভা বসলো, সেখানে মোড়ল কিন্তু বসে রয়েছে, মুরব্বি বসে রয়েছে, সবার কথা টথা শুনে সে রায় দেয়। তাহলে মোড়ল কি করে? মোড়লই করে, মুরব্বি আনা করে, মানে সে তার মতো পরিচালনা করে, কন্ট্রোল করে, তার মতো নিয়ন্ত্রণ করে, তার মতো চাপিয়ে দেয় অন্যদের উপরে। মানে এক কথায় দাদাগিরি, মুরব্বিয়ানা। আমি মোড়ল, আমার কথা শুনতে হবে, আমি দাদাগিরি। হ্যাঁ, গার্লসের মেয়েরা যেমনভাবে দিদিগিরি করে, তেমনি বয়েজের ছেলেরা দাদাগিরি করে। আবার গার্লস বয়েজের মানে কোয়েড স্কুলের ছেলে মেয়েরা কিন্তু দাদাগিরি দিদিগিরি করে। তো দিদিগিরি করলেও দাদাগিরি, দাদাগিরি করলেও দাদাগিরি। হ্যাঁ, দিদিরা যখন দিদিগিরি করে সেটাও দাদাগিরি করা। আমরা দাদাগিরি বলি না, আমরা কি দিদিগিরি বলি? হ্যাঁ, এই দিদিরা, হ্যাঁ, যে মাতব্বরি করে, মোড়লগিরি করে বা মোড়লি করে বা মুরব্বিয়ানা দেখায়, হ্যাঁ এটা করতে হবে, ওটা করতে হবে। দেখবে সরস্বতী পূজার সময় কিন্তু এটা ভালো বেশি দেখা যায়। এখন তো সরস্বতী পূজার ব্যাপার নেই। হ্যাঁ, খুব ওস্তাদি করে। সারা দিন ধরে দেখবে তোমরা খাটাখাটনি করছো, এবারে হঠাৎ করে একজন মুরব্বি চলে আসে, দাদা চলে আসে বা দিদি চলে আসে, এসে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ক্রেডিটটা নিয়ে নেয়। কি সব হয়েছে দেখি, সব ঠিকঠাক আছে, কী ব্যাপার, কি হ্যাঁ কাজকর্ম করিস না, এখনও পিছিয়ে আছে, হ্যাঁ একটু সব বলে টলে ক্রেডিট নিয়ে চলে গেল। এইটাই হচ্ছে মেয়েরা করলে দিদিগিরি, কিন্তু দিদিগিরিকেও বলে, এটাকে বলে দাদাগিরি। মানে এটাই হচ্ছে মোড়লি করা, মুরব্বিয়ানা। আচ্ছা, ভুল করলে বলে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি ঠিক করতে, তোরা করলি না কেন? হ্যাঁ, করলি না কেন, শোনে না কথা। আর যদি খারাপ হয়, সব দায়িত্ব কিন্তু, খারাপের দায়িত্ব তোমাদের উপরে চাপিয়ে দেবে। আর যদি ভালো হয়, নিজে ছিল না কিন্তু ক্রেডিটটা আমি ছিলাম, আমি তো শেষ মুহূর্তে এসে দেখালাম, না হলে সব শেষ করে দিত এরা, দেখলো আমার জন্যই কাজটা হলো। তাহলে মুরব্বিয়ানা তো হলো। এখানে মুরব্বিয়ানা করার মানসিকতা, প্রবণতা কার ছিল? মিস মুলারের ছিল, তাই তো? আচ্ছা, আর কোনো শব্দ? অস্থির চিত্ত মানে? হ্যাঁ, চিত্ত মানে মন, অস্থির মানে স্থির নয়। তাহলে অস্থির চিত্ততা মানে চিত্ত, মন যার স্থির নয়। মানে দেখবে এক একজন আছে সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার পাল্টায়,
ধরো ভাবলো না এটা নিয়ে আচ্ছা ঠিক আছে এইরকম একটা আমরা সিদ্ধান্ত নিলাম, তারপরে আবার পরক্ষণে বললো না মনে ইস ভুল সিদ্ধান্ত নিয়েছি রে, ঠিক হয়নি, আবার কি করলো ওটা পাল্টে দিয়ে আরেকটা সিদ্ধান্ত নিল, আবার একটু পরে আবার ভাবলো না 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 ওইটাই ভালো ছিল, আবার ওটা ঘুরে ফিরে এলো। এই যে কোনো একটা জায়গাতে স্থির না হতে পারা, অস্থির চিত্ততা, অস্থির চিত্ত মনের অধিকারী। আমাদের ইতিহাসে সেই যে পাগলা রাজা ছিল না, মোহাম্মদ বিন তুগলক, হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ অনেকগুলো ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছিল, সিদ্ধান্ত নিয়ে তাকে ইমপ্লিফাই করে প্রয়োগও করেছিল, কিন্তু সেই প্রয়োগ করার পরে যখন দেখলো তার খারাপ দিক পরিণতি, তখন আবার সব পাল্টে আবার আগের মতো সব ফিরেছিল। তার মধ্যে কিন্তু অনেক রকমের ক্ষতি হয়ে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে। ইতিহাসের এই সমস্ত ঘটনাগুলো কাহিনীগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগে, পড়তে শুনতে, সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। যে অস্থির, বিষয় থেকে বহু হ্যাঁ অনেক শিক্ষণীয় আছে। সাহায্য করে। বিশেষ করে আরে যে কোনো ক্ষেত্রে তুমি আগে ভালো করে চিন্তা ভাবনা করো, করে তারপরে তার ভালো দিক খারাপ দিক তার পরিণতিটাকে ভেবে তারপরে সিদ্ধান্ত নাও, তাহলে সেই সিদ্ধান্ত প্রায় বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়। কিন্তু তুমি খুব বেশি ভাবনা চিন্তা না করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, তারপরে দেখা গেলে সেই সিদ্ধান্তটা নেওয়ার পরে সেটা ভুল প্রমাণিত হলো, তখন আবার আগেরটাতে ফিরে গেলে। তো এইরকম ধরনের মানসিকতার যে মানুষ তাকে বলা হয় অস্থির চিত্তের, অস্থির চিত্ততা এর মধ্যে রয়েছে, মনের অধিকারী। আর কোনো শব্দ আছে এখানকার? এরকম শব্দগুলো আগে আলোচনা করে নিলে, শব্দের অর্থগুলো আগে বুঝে নিলে, তারপরে কিন্তু লাইন ধরে ব্যাখ্যা করার সময় অনেকটা সুবিধা হবে। আর কারোর কোনো শব্দ নিয়ে অসুবিধা আছে বলো? একটা লাইন আছে না, মার্দ কি বাদ হাতি কা দাঁত, যদিও এটা আগে আলোচনা করা হয়ে গেছে, এটা একটা প্রবাদ, হিন্দি প্রবাদ, মার্দ কি বাদ। হ্যাঁ মার্দ মানে কি? মরদ, পুরুষ মানুষ, মার্দ, মার্দ কি বাদ, বাদ মানে কথা। কথা। হ্যাঁ তাহলে পুরুষ মানুষের কথা কার সমান? হাতির দাঁতের সমান। হ্যাঁ হাতির দাঁতের মতো, পুরুষ মানুষের দেয়া কথা হাতির দাঁতের মতো। এটা আবার কি কথা না, পুরুষ মানুষ যে কথা দেয় সেই কথার খেলাপ হয় না, করে না। আর যে কথার খেলাপ করে সে তো পুরুষই না, আর যে কথার খেলাপ করে না সেই তো সত্যিকারের পুরুষ। তাহলে হাতির দাঁত যেমন একবার বেরোলে আর ভেতরে ঢোকে না, তেমনি পুরুষ মানুষের কথা দেওয়া কথা নড়চড় হয় না, একবার কথা দিলে সেই কথা রাখতে হয়, সেই তো সত্যিকারের পুরুষ। আর যে কথা দিয়ে কথা রাখে না সে পুরুষই নয়, কাপুরুষ। কাপুরুষ। যাই হোক, তো দুটো ক্লাসে মোটামুটি চিঠি এই রচনা সম্পর্কে যে আলোচনা হলো, সেই আলোচনাতে আমরা কিন্তু চিঠি রচনার লাইন ধরে বোঝার জন্য প্রস্তুত, তৈরি, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তো এর পরের ক্লাসে লাইন ধরে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করার সময় যে যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো দেব, আর তোমরা তার উত্তরগুলো হোমওয়ার্কগুলো করে রাখবে। আজকের এই পর্যন্ত আমাদের ক্লাস থাকবে, ঠিক আছে? সবাইকে টাটা, বাই বাই। বাই স্যার। বাই বাই। Hi, sir.